আলভি বেড থেকে উঠে দাঁড়িয়ে মানিব্যাগটা পকেটে নিল, তারপর দ্রুতপায়ে বের হয়ে যেতে নেবে তার আগেই অলি পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছেন? আলভি পিছু ফিরে বলে, কোথায় আবার? যেটা খেতে চেয়েছ সেটাই আনতে যাচ্ছি। কথাটা শুনে অলি খুশি হয়ে গেল। আমিও যাব। নিয়ে যাবেন? আলভি না বলতে গিয়েও বলতে পারে না। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই অলি উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে বোরকা আর হিজাব বের করে সেগুলো গায়ে জড়িয়ে নেয়। আলভি একবার হাত ঘড়ির দিকে তাকায় তো একবার অলির দিকে তাকায়। অলি 15 মিনিটে রেডি হয়ে আলভির সামনে এসে দাঁড়ায়। আমি রেডি, চলুন। আলভি একটা শ্বাস ফেলে হাঁটা ধরল। অলিও তার সাথে পা মেলাতে লাগল। তারা দুজন নিচে নামতেই দেখল বাড়ির প্রায় সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প গুজব করছে। বলতে গেলে এটা এই বাড়ির নিত্যদিনের রুটিন। আলভি অলির পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছনে থাকা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখল। শাহনাজ বেগম কিছু হয়তো জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু আলভি ধোপাত পা ফেলে চলে গেছে। অলিকেও এক প্রকার দৌড়ে তার পিছু নিতে হল। বাড়ি থেকে বের হতেই অলি হাঁপাতে লাগল। আরে আস্তে হাঁটুন, আমি আর পারছি না। অলির কথা শুনে আলভি দাঁড়িয়ে যায়। সরি, আসলে আমি চাইনি ভেতরে থাকা কারোর অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে। আস্তে আস্তেই এসো। অলিকে গাড়িতে বসিয়ে দিয়ে আলভি ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। প্রায় 20 মিনিট খোঁজাখুঁজি পর অলি কাঙ্ক্ষিত আমের আচারের স্টল পেয়ে যায়। আলভি গাড়ি থেকে বেরিয়ে অলির সামনে এসে দাঁড়ায়। তুমি বসো, আমি নিয়ে আসছি। অলি ঠোঁট চেপে কিছুক্ষণ নিজের কোলের দিকে তাকিয়ে থেকে বলে, আমি ওখানে গিয়ে খেতে চাই। আলভি একটা শ্বাস ফেলে গাড়ির দরজা খুলে দেয়। অলি খুশিমনে নেমে আচারের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই আলভি বলে ওঠে, বেশি খেতে পারবে না কিন্তু, আগেই বলে দিচ্ছি। অলি মাথা নেড়ে আর চোখে পাশে থাকা ফুচকার স্টলের দিকে তাকাল। আলভি এক প্লেট আচার অলির দিকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার দিকে তাকাতেই অলির চাহনি ফলো করল। কিন্তু না দেখার ভান করে বলল, আচার খাবে না? অলি দ্রুত উপরনিচ মাথা নেড়ে আচারের প্লেট হাতে নিয়ে খেতে লাগল। কিন্তু ঝাল কম থাকায় তার ততটা পছন্দ হল না। ঝাল তো একদমই হয়নি। আমি কম দিতে বলেছি। বেশি ঝাল খেলে পেটে ব্যথা করবে। অলি মুখ বাঁকিয়ে বলল, এভাবে খেতে ভালো লাগছে না। একটু ঝাল দিতে বলুন না। একটু খেলে কিছুই হবে না। বাধ্য হয়েই আলভি আচারের প্লেটটা নিয়ে আরও একটু চিলি ফ্লেক্স নিয়ে এলো। এবার অলি তৃপ্তি করে আচার খেতে লাগল, যদিও তার টেস্টের তুলনায় ঝাল একদমই নগণ্য ছিল। এদিকে আলভি পুরোটা সময় অলির দিকেই তাকিয়ে রইল। তার তাকানো দেখে অলি বেশ কয়েকবার আচার খেতে বলল। কিন্তু আলভি মাথা নেড়ে বলল, আমি এসব খাই না। এসব টক ঝাল আমার ভালো লাগে না। অলি খাওয়ার মাঝেই ভ্রু কুঁচকে বলে, তাহলে কি ভালো লাগে আপনার? আলভি অলির দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, আই লাইক হানি। আলভির ফিসফিসিয়ে বলা কথাটা শুনে অলির গাল গরম হয়ে গেল। এভাবে না বলে, মিষ্টি পছন্দ করেন সেটা বললেই হতো। নট অর্ডিনারি সুইটস, আই লাইক স্পেশাল সুইটস। অলি মাথা তুলে আলভির দিকে তাকাতেই চমকে গেল। আলভি তার অনেকটা কাছে চলে এসেছে। তার দিকেই ঝুঁকে আছে, ফলে আলভির উত্তপ্ত নিঃশ্বাস তার কপালের উপর আছড়ে পড়ছে। অলি একটা শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকিয়ে বলল, আমি আর খাব না। রেখে আসুন এটা। অলির কথায় আলভির হুঁশ এলো। ইদানিং নিজের উপরেই বিরক্ত লাগছে। মাঝে মাঝে সে বলেই যায় অলি পিচ্চি একটা মেয়ে, তার উপর প্রেগন্যান্ট। আলভি শীতল চোখে অলির দিকে তাকিয়ে বলল, তুমি খাও, আমি একটু আসছি। অলি ফের আলভির দিকে তাকিয়ে আনমনেই হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলভি দুপা পিছিয়ে গিয়ে বলল, চিন্তা করো না, আমার নজর তোমার উপরেই থাকবে। তুমি নিশ্চিন্তে খাও। অলি শুধু আলভির যাওয়ার পানে তাকিয়ে রইল। 2 মিনিটেই তার খাওয়া শেষ হয়ে যায়। সে এগিয়ে গিয়ে প্লেটটা রেখে আলভিকে খুঁজতে লাগল। সে দেখেছে আলভি কোন দিকে গেছে। সেই হিসেবেই সে কয়েক কদম এগিয়ে যেতেই থমকে যায়। আলভি একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। তার দৃষ্টি আকাশের দিকে নিবন্ধ। অলি যেখানটায় দাঁড়িয়ে ছিল সেখানে অন্ধকার ছিল, তাই প্রথমে আলভি অলিকে দেখতে পায়নি। কিন্তু হঠাৎ করেই অলি যেই স্টলের সামনে দাঁড়িয়ে ছিল সেই স্টলের লাইট জ্বলে ওঠে। আলভি আকাশের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই ভড়কে গেল। অলি গোলগোল চোখে তার দিকেই তাকিয়ে আছে। চোখে মুখে একরাশ বিস্ময় আর ঘৃণা। আলভি উল্টো দিকে ঘুরে গেল। হতাশায় নিজের চুল খামচে ধরে হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। দুপা এগিয়ে গিয়ে চুইংগাম কিনে নিল। সেটা মুখে দিয়ে ঘুরে তাকালো সামনের দিকে, কিন্তু অলি সেখানে ছিল না।
আলভি ব্যতিব্যস্ত হয়ে সেদিকে এগিয়ে এসে দেখল অলি আগের স্টলের সামনের বেঞ্চিতে বসে আছে। আলভির প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল, ফুচকা খাবে? অলি আলভির দিকে না তাকিয়েই হ্যাবোধক মাথা নাড়ে। আলভি ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর এক প্লেট ফুচকা এনে অলির সামনে ধরে। অলি বিনাবাক্যে ফুচকা খেতে লাগল। খাওয়া শেষ হতেই অলি বলে ওঠে, আমি চাই আপনি একটা ফোন কিনে নিন। অলির কথাটা শুনে আলভি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে রাজি হয়ে যায়। সে অলিকে নিয়ে একটা ফোনের শোরুমে আসে। তারপর নিজের জন্য একটা ফোন কিনে নেয়। বাড়িতে আসতে আসতে ৯টা বেজে গেছে। আসার সময় তারা রেস্টুরেন্ট থেকে একেবারে ডিনার করেই এসেছে। রুমে এসে অলি হিজাব খোলার উদ্দেশ্যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াল। আর আলভি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। অলি বোরকা খুলে ঝুড়ির মধ্যে রেখে বেডের উপর বসতেই তার চোখ কফির মগটার উপর পড়ে। সে এগিয়ে যায় মগটার দিকে, উদ্দেশ্য সেটাকে নিচে রেখে আসা। অলি মগটা হাতে নিয়ে দেখল সেটার তলানিতে খানিকটা কফি অবশিষ্ট আছে। সে বলেছিল কফিটা নাকি অনেক বেশিই মজা হয়েছে। আমিও তো একটু খেয়ে দেখি যে ঠিক কতটা মজার হয়েছে। কথাটা ভেবেই অলি কফিটুকু মুখে দিতেই তার সমস্ত শরীর ঝংকার তুলল। এত বিচ্ছিরি স্বাদের কফি! মুখের কফিটুকু পুনরায় মগে ফেলে খানিকক্ষণ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রইল অলি। হায় আল্লাহ, আমি বোধহয় চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছিলাম। আর লোকটাই বা কেমন, এত বাজে কফি বিনাবাক্যে খেয়ে নিল। তার ভাবনার মাঝেই আলভি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। অলিকে কফির মগ হাতে বসে থাকতে দেখে আলভির কপালে ভাঁজ পড়ল। কি করছ? অলি আচানক ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। আপনি এই বিচ্ছিরি স্বাদের কফি কিভাবে খেলেন? আর কেনই বা খেলেন? আলভি একটা শ্বাস ফেলে অলির সামনে এসে বসল। আলগোছে অলির বাম হাতটা টেনে সামনে আনল। তারপর লাল হয়ে থাকা পোড়া অংশটির দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য হাত পুড়িয়ে কফি বানাতে পারবে, আর আমি সেই কফি খেয়ে প্রশংসা করতে পারব না? অলি নিজের হাতটা সরিয়ে নিতে চাইলে আলভি হাতটা নিজের গালে ঠেকাল। কিছু মুহূর্ত সেভাবেই বসে থেকে আলভি ড্রয়ার থেকে অয়েন্টমেন্ট নিয়ে এলো, তারপর আলতো হাতে অলির পুড়ে যাওয়া হাতে লাগিয়ে দিল। আপনি কিভাবে দেখলেন? যখন তুমি আচার খেতে খেতে জিজ্ঞেস করেছিলে আমার কি ভালো লাগে, তখনই আমি এটা লক্ষ্য করেছিলাম। অলি আর কিছুই বলল না। আলভি অলির ডান হাত থেকে কফির মগটা নিয়ে পুনরায় টেবিলের উপর রেখে দিয়ে বলল, তোমাকে যেন কক্ষনো আর কিচেনে যেতে না দেখি। এটা কেমন কথা? একদিন হাত পুড়েছে বলে কি প্রতিদিনই পুড়বে? আলভি অলির চোখে চোখ রেখে বলে, যেতে বারণ করেছি, যাবে না ব্যাস, বাড়তি কথা শুনতে চাই না। কথাটা বলেই আলভি উঠে দাঁড়ায়। অলি মুখ বাঁকিয়ে মনে মনেই বলে, আমি ১০০ বার যাব। কয়েক মিনিট পর আলভি এসে খাটের উপর বসল। অলি বিছানা গুছিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। বেড রেডি করে অলি গিয়ে দাঁড়াল ড্রেসিং টেবিলের সামনে। প্রতিরাতেই শোয়ার আগে সে চুলগুলো বিনুনি করে শোয়। এটা তার অভ্যাস। সে একমনে লম্বা চুলগুলো বিনুনি করছে। আলভিও নিজের ফোনে ব্যস্ত। নতুন ফোনে সবকিছু নতুন করে সেট করতে হচ্ছে। হঠাৎ করেই আলভি অলির খোঁজে এদিক সেদিকে তাকাতেই তার চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অলির দিকে। স্বভাবতই অলির কপালে বিরক্তির ভাঁজ। মাঝে মাঝে আনমনেই দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরছে। আলভি ফোনটা এক সাইডে রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল অলির দিকে। অলি তাকে খেয়াল করেনি। হঠাৎ পেটের উপর কারো হাতের বাঁধন জোরালো হওয়াতে সে হকচকিয়ে পেছনে ফিরে তাকাতেই আলভি তার ঘাড়ে মুখ গুজে দেয়। অলির সারা শরীর ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। অলির ঘাড়ের ভাঁজে আলভি বেশ কয়েকটা আলতো চুমু খেল। অলি শটান হয়ে দাঁড়িয়ে আছে। শ্বাস নিতেও যেন ভুলে গেছে মেয়েটা। বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। এই সুন্দর মুহূর্তে একটা অসুন্দর কথা মনে পড়তেই অলি নিজেকে ছাড়ানোর প্রয়াস করতে লাগল। এক পর্যায়ে মুখেই উচ্চারণ করল, উফফো, ছাড়ুন আমাকে। অলির ব্যবহারে বিরক্ত হয়ে আলভি মুখ তুলে অলিকে একটানে নিজের দিকে ঘুরিয়ে অলির ওষ্ঠ বরাবর হামলা করতেই যাবে, ঠিক তখনই অলি হাত দ্বারা নিজের ঠোঁটজোড়া ঢেকে ফেলে। আলভি এবার প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে গেল। হাত সরাও। অলি নাবোধক মাথা নেড়ে বাম দিকে কয়েক পা সরে দাঁড়াল। আলভি অবাক চোখে অলির দিকে তাকিয়ে রইল, তবে মুখে কিছুই বলল না। একটা বিরক্তির শ্বাস ফেলে খাটের দিকে চলে গেল। অলি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় চুল আঁচড়াতে লাগল। বেশ কিছুক্ষণ পর অলি আর চোখে বেডের দিকে তাকিয়ে দেখল আলভি উপুর হয়ে শুয়ে আছে। অলি ভাবল সে হয়তো ঘুমিয়ে গেছে। অলি লাইট নিভিয়ে দিয়ে পা টিপে টিপে খাটের অন্য পাশে শুয়ে পড়ল। তারপর অন্যদিকে ফিরে চোখ বোজার মিনিট খানেক পেরোতেই সে অনুভব করল কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে।
অলি ফট করে চোখ মেলতেই আলভি তাকে নিজের দিকে ঘুরিয়ে তার গালজোড়া চেপে ধরে হিসহিসিয়ে বলল, ফার্দার আমাকে আটকানোর ভুল করবি না। আমি বেশি কিছু তো চাইছি না, শুধু তোর ঠোঁটজোড়াই তো চাইছি। আর ভবিষ্যতেও আমি এর থেকে বেশি কিছুই চাইব না। শুধু নিজেকে সংযত রাখার জন্য তোর ঠোঁটে অধিকার ফলাতেই হচ্ছে। বোঝার চেষ্টা কর। হেল্পলেস। আলভির কণ্ঠে অনুরোধের রেশ ছিল, যেন খুব প্রয়োজনীয় কিছুর জন্য সে অলির কাছে অনুরোধ করছে। আলভির এত অনুরোধের মাঝেও অদ্ভুত এক ধরনের জেদ ভর করল অলির মাঝে। সে আলভির থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে লাগল। আলভি এর কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। আহহ, কেন করছিস এমন? আমি কি তোকে ব্যাড টাচ করেছি? করিনি তো, তারপরেও এমন করছিস কেন? অলি এবার কম্পিত কণ্ঠে বলে ওঠে, আপনি সিগারেট খেয়েছেন, আর আমি সিগারেট সবচেয়ে বেশি অপছন্দ করি। আপনি ছাড়ুন আমাকে, আমার গা গোলাচ্ছে, বমি করে দেব। অলির কথাগুলো শুনে আলভি তাজ্জব বনে গেল। তার হাতের বাঁধন আলগা হতেই অলি হাত সরিয়ে মুক্ত হয়ে যায়। অলি আরও কিছু বলার জন্য উদ্যত হয়, কিন্তু তার গলা ধরে আসছে। মনে হচ্ছে গলা শুকিয়ে কাঠোকাঠ হয়ে গেছে। আলভিকে বলে তো ফেলল, কিন্তু এসব শোনার পর আলভি যদি রেগেমেগে তাকে আছাড় দিয়ে বসে? আছাড় দিলে দিক, কিন্তু অলি এসব মানতে পারবে না, কিছুতেই না। অলি বহু কষ্টে বলে ওঠে, আপনার হয়তো সিগারেট খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি আপনাকে খেতে বারণ করছি না, শুধু সিগারেট খাওয়া ঠোঁট দিয়ে আমাকে চুমু খাবেন না প্লিজ। আমার ভীষণ অস্বস্তি লাগছে, আমি বমি করে দেব। আলভি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, কিসব কথা বলছো তুমি? এমন ভাব করছো যেন আমার থেকে সিগারেটের গতারা চিহ্ন এন্ধ আসছে। আমি নিজের চোখে আপনাকে ওসব বাজে জিনিস খেতে দেখেছি। গন্ধ না আসলেও আপনি যে খেয়েছেন সেটা কি অস্বীকার করতে পারবেন? আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে আপনি একজন ডাক্তার হয়ে তারা চিহ্ন খাচ্ছেন। আলভি দাঁতে দাঁত পিষে বলল, তারা চিহ্ন তারা চিহ্ন নয় তো কি? এত পড়ালেখা করে কি লাভ হলো যদি আপনি কোনটা তারা চিহ্ন আর কোনটা হেলদি সেটাই না বোঝেন? আমি ক্লাস 10-এ পড়ে বুঝতে পারছি যে ওগুলো তারা চিহ্ন আর আপনি ডাক্তারি পাশ করেও বুঝতে পারছেন না। আপনি কি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন নাকি? কথাটা শুনে আলভি অলির মুখ চেপে ধরল। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। অলিও বুঝতে পারল সে একটু বেশিই বলে ফেলেছে, কিন্তু সে সিগারেট প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে। চুপ করো, নয়তো এই সিগারেট খাওয়া ঠোঁট দিয়েই জোরপূর্বক চুমু খাব। অলি চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আলভি নিজেকে ধাতস্থ করে বলল, শোনো, আমি আর খাব না ওগুলো। অলি আলভির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, সত্যিই? প্রতিদিন আমাকে নিয়ম করে চুমু খেতে দিলে আমি আর ওগুলো খাব না। প্রমিস? প্রমিস। অলি খুশি হয়ে গেল। অলিকে খুশি হতে দেখে আলভির রাগও ভ্যানিশ হয়ে গেল। সে আবারও অলিকে নিজের দিকে টেনে নেয়, কিন্তু অলি বাধা দিয়ে বলে, প্লিজ না। আলভি বুঝতে পারল অলি সিগারেট খাওয়াটা অনেক বেশি সিরিয়াসলি নিয়েছে। তাই আর সে অলিকে চুমুর জন্য জোর করল না। সপ্তাহ খানেক কেটে গেল। সন্ধ্যার সময় আলভি বাড়িতে ফিরছিল। তখনই তার ফোনে উর্মিলার কল আসে। সে কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে, ভাইয়া ভাবি পড়ে গেছে। আকস্মিক এমন একটা ঘটনা শুনে আলভির হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। সে জোরেশোরে গাড়িটা ব্রেক করে। হ্যাঁ। সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুমে পা রাখার সাথে সাথেই সে ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। সময় যেন থমকে গেল। খবরটা শোনামাত্রই আলভির কলিজা শুকিয়ে যেতে লাগল। সে দ্রুত কল কেটে দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে মাত্র 10 মিনিটে বাড়িতে এসে পৌঁছায়। ড্রয়িং রুমে পা রাখতেই তার চোখে ধরা দিল সেই দৃশ্য। অলিকে সোফায় বসানো হয়েছে, কিন্তু বসে থাকার মতো অবস্থায় নেই। ব্যথার তীব্রতায় তার সারা শরীর কাঁপছে, ঠোঁট কামড়ে ধরলেও হুহু শব্দ বেরিয়ে আসছে। চোখ থেকে টলমল করে পানি গড়িয়ে পড়ছে, কপালে ঘাম জমে গেছে। সে ডান হাত বুকের কাছে শক্ত করে চেপে রেখেছে, পা সামান্য বাঁকানো, যেন সামান্য নড়াচড়াতেও শরীরে বজ্রাঘাত নামছে। প্রতিটা শ্বাস তার কাঁধ কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু শুধু ব্যথাই নয়, তার চোখে ভয়ও স্পষ্ট, নিজের জন্য নয়, পেটের ভেতরে থাকা ছোট্ট প্রাণটার জন্য আরও বেশি আতঙ্কে কাঁপছে সে। ও মা, মাগো মা, আমার বাচ্চা। আলভি দৌড়ে গিয়ে বসল অলির সামনে। কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছ? পায়ে হাতে। আলভি রাগী চোখে একবার উপস্থিত সবার দিকে তাকাল।
বাড়িতে এখন শুধু মহিলারাই আছে। ইয়াদ, উসমান আর ইয়ামিন মির্জা অফিসে আছেন। মা, তোমরা এই অবস্থায় ওকে নিয়ে বসে আছো? ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনটুকুও বোধ করনি? শাহনাজ বেগম ফ্লোরের দিকে তাকিয়ে বললেন। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই, তাছাড়া ড্রাইভারও আজকে আসেনি বাবা। আলভি ক্রোধের বশবর্তী হয়ে গোজগোজ করে উঠল। তো তাতে কি হয়েছে? তোমরা ট্যাক্সিও তো কল করতে পারতে। তোমরা কি করে এতক্ষণ যাবত ওর কান্না সহ্য করলে? তোমাদের মনে কি একটুও মায়া দয়া নেই? শাহনাজ বেগম কিছু বলতে চাইলেও আলভির অগ্নিঝরা চাহনি দেখে সে দমে গেলেন। আলভি সময় নষ্ট না করে অলিকে কোলে তুলে বাইরে বেরিয়ে যেতে লাগল। উর্মিলা আর নুরনাহারও তার পিছু পিছু আসতে লাগল। শাহনাজ বেগমও হয়তো আসতে চেয়েছিলেন, কিন্তু আলভির রাগ দেখে সে আর আসার চেষ্টা করেননি। আলভি এক হাতে অলিকে বুকে জড়িয়ে ধরে গাড়িতে উঠাল। তার কপাল ভিজে গেছে ঘামে। উর্মিলা আর নুরনাহার পেছনের সিটে বসে অলিকে ধরে বসলেন। গাড়ি সোজা হাসপাতালের দিকে ছুটে চলেছে। আমার বাচ্চা, আমার বাচ্চা! বাচ্চার নাম ধরে অলির আর্তনাদ আলভিকে ভীষণভাবে ভয় পাইয়ে দিচ্ছে। তবুও সে শক্ত গলায় বলল, কিচ্ছু হবে না বাচ্চার, প্লিজ এভাবে কান্না করো না। আলভির কথায় বিন্দুমাত্র শান্ত হল না অলি। সে নিজের ব্যথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বাচ্চা বাচ্চা করেই কান্না করছে। হাসপাতালে পৌঁছাতেই ইমার্জেন্সি বিভাগের নার্স, ডাক্তাররা আর দিহান হুইলচেয়ার নিয়ে এক প্রকার দৌড়ে এলো। আলভি আগেই কল করে সব রেডি রাখতে বলেছে। সে অলিকে নামিয়ে হুইলচেয়ারে বসাল। ও প্রেগন্যান্ট, 18 সপ্তাহ। তাড়াহুড়া করে বলল আলভি, যেন ডাক্তাররা এই তথ্যটা ভুলেও এড়িয়ে না যায়। ডাক্তাররা দ্রুত অলিকে ভেতরে নিয়ে গেল। আলভিও সাথেই গেল। দুজন ফিমেল ডক্টর প্রথমেই বাচ্চার বিষয়টা পরীক্ষা করছেন। আলভির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড যেন ঘণ্টার মতো দীর্ঘ। কিছুক্ষণের মধ্যেই ফেটাল মনিটরের শব্দ কানে এলো। টুপ টুপ টুপ, ঠিকঠাক হার্টবিট। ফিমেল ডাক্তারের মধ্যে একজন বললেন, বাচ্চা পুরোপুরি সেফ, হার্টবিট নর্মাল আছে, কোনো রকম রক্তক্ষরণ বা প্লাসেন্টার ক্ষতি হয়নি। বাচ্চা সেফ আছে শুনে আলভির বুকের উপর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। কিন্তু অলি এখনও হাত পায়ের ব্যথায় কুঁকড়ে উঠছে। এরপর কয়েকজন নার্স এসে তাকে সতর্কভাবে স্ট্রেচারে শুইয়ে দিলেন। তখনই পাশ থেকে দিহান এসে বলল, আমি দেখছি, এক্স-রে রুম রেডি। তার গলায় দৃঢ়তা, চোখে পেশাদার মনোযোগ, যেন এক মুহূর্তও নষ্ট করতে চায় না। এক্স-রে রুমের সাদা আলো চারপাশে ছড়িয়ে পড়েছে, দেয়ালে টাঙানো মেশিনের ঠান্ডা ধাতব গন্ধ ভাসছে। আলভি নিজেই এগিয়ে এসে সীসা ঢাকা প্রোটেক্টিভ এপ্রন অলির পেটের উপরে ঠিকভাবে বসিয়ে দিল, যেন গর্ভের শিশুর উপর এক্স-রে রশ্মি এক বিন্দুও না পড়ে। আলভি অলির কানের কাছে এসে মৃদু স্বরে বলল, চিন্তা করো না, বাচ্চা একদম সেফ আছে, আর থাকবে। কথাটা বলতে গিয়েও আলভি কষ্ট অনুভব করল। সে পারছে না অলিকে এভাবে কষ্ট পেতে দেখতে। তার দম বন্ধ হয়ে আসছে। মেশিনের শব্দ ক্লিক করে উঠল, আর মনিটরে ফুটে উঠল হাড়ের সাদা কালো ছবি। দিহান মনোযোগ দিয়ে চিত্রগুলো দেখছে। কিছুক্ষণ পর সে বলল, ডান হাতের রেডিয়াসে ফ্র্যাকচার আছে, আর ডান পায়ের টিবিয়াতেও চির ধরা পড়েছে। আলভি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দিহান আশ্বস্ত করে বলল, ভয়ের কিছু নেই। ফ্র্যাকচার স্টেবল টাইপ, কাস্ট দিলে সেরে উঠবে, তবে প্রেগন্যান্সি থাকায় পেইনকিলার সীমিত ব্যবহার করতে হবে। দুইজন নার্স সাবধানে অলির হাত ও পায়ে নরম তুলো পেঁচিয়ে প্লাস্টার বসাচ্ছে, আর আলভি মাথার কাছে দাঁড়িয়ে অলির চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অলি ঠোঁট চেপে কান্না আটকে রাখতে চাইলেও ব্যর্থ হয়। ব্যথা এতটাই অসহনীয় যে তার পুরো দুনিয়াই উল্টে পাল্টে যাচ্ছে। অলির কষ্ট দেখে আলভি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। সে নিজেও কেঁদে ওঠে। আলভিকে কাঁদতে দেখে দিহান ঘাবড়ে গেল। সে এগিয়ে এসে আলভির কাঁধে হাত রেখে বলল, আমার মনে হয় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই ভাবি এতটা আঘাত পেয়েছে। তবে একবার ভেবে দেখ, সে যদি সামনের দিকে পড়ত, তাহলে কি হতো? নিজেকে সামলে নিয়ে শুকরিয়া আদায় কর, বাচ্চা আর ভাবি দুজনেই সেফ আছে। আলভি দিহানের কথাগুলো শুনতেই পেল না যেন। সে শুধু কান্নাভেজা চোখে অলির দিকেই তাকিয়ে আছে। ইচ্ছা তো করছে অলির সবটুকু কষ্ট নিজের ভেতর শুষে নিতে, কিন্তু আল্লাহ তাকে সেই ক্ষমতা দেননি। সবার পরামর্শ অনুযায়ী আলভি অলিকে 24 ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল। হুইলচেয়ারে বসিয়ে অলিকে কেবিনে নিয়ে যাওয়া হল। সাদা চাদরে ঢাকা বিছানায় বসতেই সে কষ্টে মুখ বিকৃত করল। আলভি তাড়াতাড়ি বালিশ ঠিক করে দিয়ে পা উঁচু করে রাখল, যেন প্লাস্টার করা পায়ে চাপ না পড়ে।
কিছুক্ষণ আগেই ইয়াদ এসেছিল অলিকে দেখতে। সে যাওয়ার সময় নুরনাহার আর উর্মিলাও তার সাথে বাড়িতে চলে গেছে। রাত নামার সাথে সাথে হাসপাতালের করিডোর নিস্তব্ধ হয়ে গেল। কেবিনের নরম আলোয় আলভি চুপচাপ অলির হাত ধরে বসে আছে। মাঝে মাঝে ফেটাল মনিটরের টুপ টুপ শব্দ শোনা যাচ্ছে। অলির চোখ বন্ধ, কিন্তু কষ্টের ছাপ স্পষ্ট। মাঝরাতে একজন ডাক্তার আর নার্স এসে প্রেসক্রিপশন মতো হালকা ডোজের পেইনকিলার ইনজেকশন দিয়ে বললেন, ব্যথা কিছুটা কমে যাবে, কিন্তু ওষুধের পরিমাণ সীমিত রাখতে হবে যেন গর্ভের শিশুর কোনো ক্ষতি না হয়। আলভি সারারাত বেডের পাশে থাকা ছোট সোফায় হেলান দিয়ে বসে রইল, চোখে ঘুম নেই। তার হাত তখনও অলির হাতের উপর। অন্যদিকে রূপসা বাড়ির ছাদের উপর পায়চারি করছে। কত কাঠখড় পুড়িয়ে সে অলিকে ফেলে দিয়েছিল, কিন্তু তবুও বাচ্চা আর মেয়েটা দুজনেই বেঁচে গেল। ব্যাপারটা নিয়ে তার মনক্ষুণ্ণ হয়েছে। সেই নিজের ফোনটা বের করে অপরিচিত লোকটাকে মেসেজ পাঠাল, যে তাকে আড়ালে থেকে সাহায্য করে। সে অবশ্য লোকটার পরিচয় জানে না, না তো সে তার সাথে কথা বলেছে। তাদের সব কথা মেসেজেই সীমাবদ্ধ। রূপসা লোকটাকে মেসেজ পাঠায়, এই প্ল্যানটা তো ফেল হলো, এবার আমাদের দ্বিতীয় প্ল্যান অ্যাপ্লাই করার পালা। কয়েক সেকেন্ড পার হতেই অপর পাশ থেকে মেসেজের রিপ্লে এলো, বেশি তাড়াহুড়ো করতে যেও না। আগেও অনেকবার বলেছি ওদের সাথে ভালো বিহেভ করো, যেন ওরা কোনোভাবেই তোমাকে সন্দেহ না করে। কিন্তু না, তুমি তো যাক, এবার থেকে ভেবেচিন্তে কাজ করবে। মেসেজের দিকে খুব একটা গুরুত্ব দেয় না রূপসা, উল্টো নির্বিঘ্নে রেলিংয়ের উপর হাত রেখে আকাশের পানে তাকিয়ে গুন গুন করে গেয়ে উঠল, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না।